আমি খুব ভালো আছি। আর আমি যাকে তাকে তো আমার বিয়েতে ইনভাইট করি না। তাসিন, আমি তোর কলেজ ফ্রেন্ড ছিলাম। ফ্রেন্ড? কে ফ্রেন্ড? তোর মতো একটা বিশ্বাসঘাতক আমার ফ্রেন্ড হতে পারে না। আবির নিজের মাথাটা নিচু করে একটু হেসে আমার দিকে তাকিয়ে বলল, তো মেঘা, বিয়েটা তাহলে তাসিনকেই করছো? তাসিন এবার রেগে গিয়ে কিছু একটা বলতে নিলে আমি ওনাকে থামিয়ে বললাম, চলুন এখান থেকে, আপুরা গাড়িতে ওয়েট করছে। তিশাও বলল, হ্যাঁ ভাইয়া চলুন। আয়ান ভাইয়া কিছু বুঝতে না পেরে তিশাকে বলল, ব্যাপার কি বলো তো, কে এই ছেলে? আমি আপনাকে পরে সব বলবো, আপনি তাসিন ভাইয়াকে নিয়ে চলুন এখান থেকে। আমরা তাসিনকে নিয়ে চলে আসলাম সেখান থেকে। আবির ওখানে দাঁড়িয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলল, তাসিন, আমাকে তুই অপমান করলি, তাও আবার মেঘার সামনে। এটা তো আমি মেনে নিতে পারি না রে দোস্ত। আমিও দেখবো মেঘাকে তুই নিজের করিস কিভাবে। মেঘাকে যে আমার হতে হবে, আর সে ব্যবস্থাটাই করব। আপুরা অন্য গাড়িতে গিয়েছে আর আমরা চারজন একটাতে। আয়ান ভাইয়া ড্রাইভ করছে তিশা ভাইয়ার পাশে। আমি আর তাসিন পিছনে বসেছি। তাসিন চুপচাপ বসে আছে, মনে হচ্ছে কিছু ভাবছে। আমি ওনার হাতের উপর হাত রাখলাম। উনি তাকালেন আমার দিকে। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আবির হঠাৎ কোথা থেকে আসলো বলো তো মেঘা? ও আবার নতুন করে কিছু করবে না তো? আপনি ওই পাজি লোকটাকে নিয়ে এখনো ভাবছেন? চিন্তা হচ্ছে মেঘা। আবির একরোখা একটা ছেলে, ও যা চায় তা নিজের করেই ছাড়ে। আর ও তোমাকে চাই মেঘা। ও যদি ওনাকে থামিয়ে আমি বললাম, চাইলেই হবে নাকি? আপনার থেকে আমাকে আগেও দূরে সরাতে চেয়েছিল, পেরেছে কি? এখনো পারবে না। আমি শুধু আপনারই থাকবো। আবির যাই করুক না কেন আমার বিশ্বাসকে ভাঙতে পারবে না। তাসিন আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মেঘা পাখি, কখনো ছেড়ে যেও না আমাকে। কোথায় যাব আপনাকে ছেড়ে? আমি বাঁচতে পারবো নাকি আপনাকে ছাড়া? তিশা সামনে থেকে হেসে বলল, মেঘা, আমরা কিন্তু সবটা শুনেছি। আমি কিছুটা হেসে বললাম, কি আর শুনেছিস? আর আমি যে দেখেছি, তাই না ভাইয়া? আয়ান ভাইয়া মুচকি হেসে বলল, ওইটা তো কিছুই না, আরো দেখবি। তিশার দিকে আর চোখে তাকিয়ে বলল। তিশা বিরক্তি নিয়ে বলে উঠল, আল্লাহ, কেন যে আমাকে এই ভাই বোনের হাতে ফেললে? মেঘা, তুই কি আসলেই আমার বেস্টু, নাকি শুধু এই বাদরটার বোন বলতো? আমি বলতে নিলে তাসিন আমাকে থামিয়ে বলল, তিশা, মেঘা সবার আগে আমার বউ, বুঝলে, তারপর অন্য কিছু। আয়ন ভাইয়া তিশাকে বলল, আমাকে বাদর বলেছ তাই না? মনে রেখো, পরে পুষিয়ে নিব। আর শোনো, আমার জন্য তোমার উপকারী হয়েছে। মেঘ তোমার বেস্টু ছিল, আছে এবং থাকবে। তোমার যা হতে চলেছে তাহলে তো তোমাদের দুজনেরই উচিত আমাকে আর তাসিনকে এক্সট্রা গিফট দেওয়া। কি বলিস তাসিন? তুই ঠিক কথা বলেছিস। আয়ান, কি মেঘা, দেবে তো? তিশা, তুমিও দেবে তো? আমরা দুজনে একসাথে বললাম, বাদরের জন্য আমরা এক্সট্রা কোনো গিফট রাখি না। আমাদের কথা শুনে দুজনেই হেসে উঠল। তাসিন বলল, আয়ান, দেখেছিস এদের ফ্রেন্ডশিপ? ঝগড়াও করবে আবার একে অপরের সাপোর্টও করবে। তিশা বলল, অফকোর্স করব, আমাদের ফ্রেন্ডশিপ সব থেকে আগে, তাই না মেঘা? একদম ঠিক বলেছিস তিশা। আয়ান ভাইয়া মুখটা গোমরা করে বলল, তাসিন রে, এ মেয়ে জাতিকে বোঝা বড়ই কষ্টকর। বিয়ের আর মাত্র 4 দিন বাকি, সবই ঠিকঠাক চলছিল। সারাদিন ভালো কাটলেও রাতে কেমন যেন একটা ভয় কাজ করে, আর সে ভয়টা আবিরকে নিয়ে। কিন্তু সে কথা তাসিনকে কখনো বুঝতে দেই না, উনি আরো বেশি চিন্তা করবে। রাতের খাবার খেয়ে রুমে এসে দেখলাম ফোন বাজছে। হাতে নিয়ে তাসিনের নাম্বার দেখে ফোনটা ধরলাম। আমি বলার আগেই তাসিন বলে উঠল, মেঘা পাখি, কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন দিচ্ছি। রাতের খাবার খেয়ে মাত্র রুমে আসলাম, এসেই আপনার ফোন ধরলাম। কি করছেন? কি আর করব, অপেক্ষার প্রহর গুনছি। কিসের অপেক্ষা? তোমাকে পাবার অপেক্ষা। দিনগুলো যাচ্ছে না মনে হচ্ছে, কিন্তু আমার তো মনে হচ্ছে দিনগুলো ঝড়ের গতিতে ছুটছে। তাসিনের সাথে আরো কিছুক্ষণ কথা বললাম, তারপর তিশাকে ফোন দিয়ে ওর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যেই অনুভব করলাম কারোর ঠান্ডা হাত আমার মুখে স্পর্শ করছে। এ ছোঁয়াটা আমার পরিচিত নয়। ঘুম ভেঙে গেল আমার ধপ করে। চোখ মেললাম। চোখ খুলেই দেখলাম একজোড়া চোখ আমার দিকে গভীরভাবে চেয়ে আছে, তবে অন্ধকার থাকায় লোকটাকে চিনতে পারছি না। গলাটা ধরে আসছিল, আমার খুব ভয় করছিল। কোনোভাবে ভয়টা কাটিয়ে চিৎকার দিতে যাব, অমনি লোকটি একটা রুমাল দিয়ে আমার মুখ চেপে ধরলো। আমি আর কিছু বলতে পারলাম না। আস্তে আস্তে চোখ জোড়া বন্ধ হয়ে গেল আমার। যখন চোখ খুলে তাকালাম, নিজেকে ছোট্ট একটা ঘরে চেয়ারে হাত বাঁধা, মুখে কাপড় বাঁধা অবস্থায় আবিষ্কার করলাম নিজেকে। ঘরে তেমন কিছুই নেই। একপাশে একটা টেবিল রাখা, সামনে চেয়ার। সে চেয়ারে আমাকে বেঁধে রাখা হয়েছে। চারিপাশটাতে চোখ বুলিয়ে কাউকে দেখতে পাচ্ছি না। খুব ভয় করছিল, আমার গলাটা শুকিয়ে আসছিল। কে আমাকে এখানে এনেছে? এ কোথায় আছি আমি? এখন কয়টা বাজে তাও বুঝতে পারছি না। মা বাবার কথা খুব মনে পড়ছে। তাসিনের কথা ভেবে বুকটা কেঁপে উঠল। উনি হয়তো পাগল হয়ে যাবে আমাকে না পেয়ে। আমার গাল বেয়ে
চোখের পানি গড়িয়ে পড়ল। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে তাকালাম। একটা লোক রুমে ঢুকলো হাতে কিছু খাবার নিয়ে। একে আগে কখনো দেখিনি। লোকটি টেবিলে খাবার রেখে আমার হাতের বাঁধন খুলে দিল। তারপর মুখের কাপড়টা খুলে দিয়ে বলল, ম্যাম খাবারটা খেয়ে নিন। কে আপনি? আমাকে কোথায় নিয়ে এসেছেন? জোরেই বললাম। আমি কে আর আপনি কোথায় আছেন সেটা না জানলেও চলবে। আগে খাবারটা খেয়ে নিন, না হলে স্যার আমাকে আস্ত রাখবে না। স্যার? কে আপনার স্যার? এত কিছু বলতে পারবো না ম্যাম। খেয়ে নিন আপনি। খাবো না আমি। কে আপনার স্যার? আমার সামনে আসতে বলুন তাকে। লোকটি আমার কথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন দিল। স্যার, ম্যাম বলছে খাবে না, আপনাকে সামনে আসতে বলছে। ওকে স্যার। লোকটি আমাকে কিছু না বলে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে গেল। আমি কি করব কিছুই মাথায় আসছে না। টেবিলে রাখা খাবারটা ফেলে দিলাম নিচে। ঘরটা ছিল টিনের চালের, চারপাশে ইটের দেওয়াল, তবে শুধু দরজা ছাড়া কোনো জায়গাতে ফাঁকা নেই। এখন দিন নাকি রাত বোঝার উপায় নেই। মনে হচ্ছে জায়গাটা খুব নির্জন। পাখির ডাক ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না। হয়তো চিৎকার করলেও কোনো লাভ হবে না। ঘরের এদিক ওদিক ছোটাছুটি করে বের হওয়ার কোনো পথ পেলাম না। কাঁদতে কাঁদতেই নিচে বসে পড়লাম আমি। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেয়ে তাকালাম সেদিকে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। বিস্ময় কণ্ঠে বলে উঠলাম, আপনি এখানে? আমার সামনে থাকা মানুষটি আর কেউ নয়, আবির ছিল। আবির মুচকি হেসে আমার সামনে এসে বসে বলল, আমি। এই তুমি কাঁদছো কেন মেঘা? কান্না অফ করো। একদম কাঁদবে না। তোমাকে কাঁদতে দেখলে যে আমার কষ্ট হয়। আমি এক দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছি। ভাবছি মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। আমি চেঁচিয়ে বললাম, আমাকে এভাবে নিয়ে এসেছেন কেন আপনি? জানতে চাও কেন এনেছি? এনেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার করে পেতে চাই। ছি, এত জঘন্য আপনি! আমার ঘৃণা লাগছে আপনাকে দেখে। আপনার লজ্জা করলো না নিজের বন্ধুকে ঠকাতে? আবির জোরে হেসে উঠে বলল, বন্ধু? আরে সে তো কলেজ লাইফে ছিল, এখনো থাকতো, বাট সে আমার বন্ধুত্বর মর্যাদা দেয়নি। ওকে আমি বলেছিলাম তোমাকে ভালোবাসার কথা, কিন্তু ও কি করলো? নিজের করে নিল তোমায়। আমার সামনে তাসিন তোমাকে পেয়ে যাবে, আমি তাকিয়ে তাকিয়ে দেখবো সেটা কি করে হয় বলো? আমি যা একবার চাই তা নিজের করেই ছাড়ি। আপনার মন মানসিকতা এত নীচ যা আমি ভাবতেও পারছি না। জোর করে যে কারো ভালোবাসা পাওয়া যায় না সেটা জানেন না আপনি? ভালোই ভালোই আমাকে যেতে দিন, তা না হলে তাসিন যদি একবার জানতে পারে আপনাকে আর নিজের পায়ে দাঁড়ানোর অবস্থাতে রাখবে না। তাসিন কোনোভাবেই জানতে পারবে না। আর কি বললে? জোর করে ভালোবাসা পাওয়া যায় না? আমি তো জোর করছি না তোমায়। তোমার যখন ইচ্ছা ভালোবাসো আমায়। তোমাকে যে আমার হতেই হবে মেঘা, শুধু আমার। আপনি সে স্বপ্নটাই দেখুন। আমি মরে গেলেও আপনার হব না। আমি তাসিনকে ভালোবাসি আর ওকেই ভালোবেসে যাব। আপনার মতো মানুষরূপী জানোয়ারকে শুধু ঘৃণা করা যায়, বুঝেছেন আপনি? আবির রেগে গিয়ে এক হাতে আমার গাল চেপে ধরে বলল, কি বললে তুমি? আমি জানোয়ার? এতক্ষণ ভালোভাবে কথা বলেছি বলে ভেবো না আমি হাত গুটিয়ে বসে থাকবো। আজকেই বিয়ে করব তোমাকে আমি। তারপর দেখব তাসিনের প্রতি তোমার ভালোবাসা কোথায় থাকে। আমার গাল এত জোরে চেপে ধরেছিল যে খুব ব্যথা পাচ্ছিলাম আমি। চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আবির আমাকে ছেড়ে দিয়ে গালে হাত রেখে বলল, সরি সরি সোনা, খুব লেগেছে তোমার? কেঁদো না প্লিজ, আর এমন করব না। আমি এক ঝটকায় আবিরের হাতটি সরিয়ে জোরে একটা থাপ্পড় মেরে বললাম, আপনার ওই হাত দিয়ে আমাকে টাচ করবেন না, ঘৃণা করি আমি আপনাকে। আবির আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে উঠে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজাটা আটকে দিল। আমি যে আর পারছি না সহ্য করতে। আবির কি বলে গেল আজই বিয়ে করবে? আমি নিজেকে কি করে বাঁচাবো? আমি কি আর কখনো দেখতে পাবো না আমার তাসিনকে? ওদিকে আমাকে না পেয়ে বাবা মা খুব কান্নাকাটি করছে। তাসিন তো পাগল প্রায় অবস্থা। সারা শহরে পাগলের মতো খুঁজছে তাসিন আমাকে। এক সময় হতাশ হয়ে তাসিন বাড়ি ফিরে গেল। আয়ান ভাইয়াও সাথে ছিল। তাসিনের বাড়ির সকলে আমাদের বাড়িতে ছিল তখন। তিশা মায়ের পাশে চুপচাপ বসে আছে। বাড়িতে যেতেই মা দৌড়ে এসে তাসিনের সামনে দাঁড়ালো। তাসিন, খোঁজ পেলে আমার মেয়ের? বলো না বাবা, চুপ করে কেন আছো? কোথায় আমার মেঘা? মা তাসিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তাসিনের চোখ থেকে নীরবে পানি পড়ছে। সে যে ছেলে, চাইলেই চিৎকার করে কাঁদতে পারছে না। তাসিন মাকে সান্ত্বনা দিয়ে বলল, খালামণি কেঁদো না, আমি মেঘাকে ঠিক খুঁজে বের করব। দেখি বসো তো, এভাবে কাঁদলে তোমার শরীর খারাপ করবে তো। তমা আপু এগিয়ে এসে মাকে রুমে নিয়ে গেল। খালামণিও গেল সাথে। তাসিন তিশাকে বলল, তিশা, মেঘা কাল কখন
কখন কথা বলেছে তোমার সাথে? 10টা 30-এর পর কথা বলেছিল, আর কথা হয়নি। তাসিন দুহাতে নিজের মুখ ঢেকে সোফায় বসে পড়ল। আয়ান ভাইয়া ওনার পাশে এসে বলল, তাসিন হঠাৎ করে মেঘ কোথায় গেল? তোর কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ তো হচ্ছেই। আবির ছাড়া এ কাজ অন্য কেউ করেনি। আবির আমার মেঘাকে কিডন্যাপ করেছে, তিশা বলল। আমারও তাই মনে হচ্ছে। আবির এখন কোথায় সেটা জানা দরকার, তাসিন তিশাকে বলল। তিশা, আমি আবিরের খোঁজও করেছি, পাইনি, আর এজন্যই বেশি সন্দেহ করছি। যদি আবির থাকে এর পেছনে ছাড়বো না আমি ওকে। ও আমার কলিজাতে হাত দিয়ে পারবে না বাঁচতে। দুহাতে মুখ চেপে অঝরে কান্না করছি। বড্ড অসহায় লাগছে নিজেকে। আবির কি করে পারলো এমন একটা কাজ করতে? দরজা খোলার শব্দ পেয়ে মাথা তুলে তাকালাম সেদিকে। আবির আর সেই লোকটি দরজা খুলে ভেতরে ঢুকলো। আবিরের হাতে কয়েকটা ব্যাগ। আবির আমার দিকে ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, মেঘা, এতে শাড়ি আর কিছু গহনা আছে, এগুলো পরে জলদি তৈরি হয়ে নাও। এগুলো পরতে যাব কেন? আমি পরবো না আমি এসব। মেঘা, রাগিও না আমাকে, তার ফল কিন্তু ভালো হবে না। যা বলেছি চুপচাপ সেটা করো। একটু পরেই কাজী সাহেব আসবে, দেরি করলে চলবে না। আমার আত্মাটা কেঁপে উঠল কাজীর কথা শুনে। জোরে চেঁচিয়ে বললাম, আপনাকে আমি কখনোই বিয়ে করব না, কখনোই না। প্রয়োজনে নিজেকে শেষ করে দিব। বিয়ে তো তুমি আমাকে করবেই মেঘা, আর আজই করবে। ভালোই ভালোই বলছি শাড়িটা পরে নাও। পরবো না শাড়ি, আবির ওই লোকটিকে বলল। আসাদ, তুই বাইরে গিয়ে দাঁড়া। লোকটি মাথা নাড়িয়ে চলে গেল। আমার ভয়টা এখন ক্রমশ বেড়ে চলেছে। আবির কি করতে চাইছে? লোকটিকে বাইরে পাঠালো কেন? ভয়ার্ত চোখে চেয়ে আছি আবিরের দিকে। আবির দরজাটা আটকে আমার কাছে এসে বলল, এতক্ষণ তো ভালোভাবে বলেছি, শোনোনি। এবার আমি নিজে তোমাকে শাড়ি পরিয়ে দিব। কই, উঠো, শাড়িটা পরতে হবে তো। বলেই ওনার হাতের ব্যাগগুলো আর নিজের ফোনটা টেবিলে রাখলো। আমি একটু পিছিয়ে গেলাম। আমি যে আর এ নরক থেকে বের হতে পারবো না বেশ বুঝতে পারছি। তাই মনে মনে ভেবে নিলাম নিজেকেই শেষ করে দিব। তাসিনকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করব না, আর এই আবিরকে তো কখনোই না। আবিরকে বললাম, ঠিক আছে, আমি শাড়িটা পরে নিচ্ছি, আপনি বাইরে যান। আবির খুশি হয়ে বলল, এই তো গুড গার্ল। আমিও চাই না বিয়ে করার আগে তোমাকে এভাবে টাচ করতে। এখন লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নাও। অন্যের ভালোবাসাকে কেড়ে নিচ্ছেন, আবার বলছেন বিয়ের আগে টাচ করবেন না। নিজেকে মহৎ মানুষ ভাবেন, তাই না? তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, মেঘা, আমিও তোমাকে ভালোবাসি। তাসিনের থেকে বেশি ভালো রাখবো তোমায় আমি। আমি আর কিছু বললাম না, মুখটা ঘুরিয়ে নিলাম। এই বদ লোকটির সাথে আর একটি কথা বলতেও আমার রুচিতে পাচ্ছে। আমি বাইরে যাচ্ছি, রেডি হও মেঘা, বলেই বেরিয়ে গেল। কিছু সময় বসে থেকে উঠে দাঁড়ালাম। এই মুহূর্তে যে আমার ওই বদলোকটির কথা মতো কাজ করতে হবে। তবে বিয়ে আমি ওকে করব না। সুযোগ বুঝে এর হাত থেকে বাঁচতে হবে আমায়। টেবিলে রাখা ব্যাগগুলোতে হাত রাখতেই সেখানে রাখা ফোনের দিকে চোখ পড়ল আমার। মুহূর্তে আমার মনের কোণে এক অন্যরকম আশা সৃষ্টি হলো। এটাই এখন আমাকে বাঁচাতে সাহায্য করবে। দেরি না করে ফোনটা হাতে নিলাম। তাসিনকে ফোন দিব, কিন্তু এর লকটাই যে খুলতে পারছি না। কি করব এখন? আচ্ছা, এটা তো আবিরের ফোন, আমার নাম দিয়ে লক দেয়নি তো? আমি লিখতেই লকটা খুলে গেল। তাড়াতাড়ি তাসিনের নাম্বারটা তুলে ডায়াল করলাম। একবার রিং হতেই রিসিভ হলো। কানে ভেসে আসলো সেই চিরচেনা কণ্ঠস্বর। ওপাশ থেকে কান্নারত কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? ওনার এমন কণ্ঠ শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ফুফিয়ে কেঁদে উঠলাম। ওপাশ থেকে তাসিন উত্তেজিত হয়ে বলে উঠল, মেঘা পাখি, তুমি কোথায় আছো? তুমি কাঁদছো কেন? এই মেঘা, বলো না সোনা, কোথায় আছো তুমি? উনি কেঁদে কেঁদেই বলছিল, আমাকে নিয়ে যান তাসিন। আমি জানি না এটা কোন জায়গা। কাঁপা কাঁপা গলায় বললাম, কেঁদো না মেঘা, এটা বলো কে তোমাকে নিয়ে গিয়েছে, আর এ নাম্বারটা কার? আবির নিয়ে এসেছে। এটা আবিরের নাম্বার। নিজের ফোনটা ভুলে আমার এখানে রেখে গিয়েছে। তাসিন একটু চুপ থেকে বলল, ওই জানোয়ারকে তো আমি মেরেই ফেলবো। মেঘা, তুমি কেঁদো না। শোনো, ফোন থেকে আমার নাম্বারটা ডিলিট করে যেখানে ছিল রেখে দাও। আমি এই নাম্বারটা ট্র্যাক করে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে খুঁজে বের করার ব্যবস্থা করছি। যা করার তাড়াতাড়ি করুন। আবির আমাকে শাড়ি গহনা দিয়ে গেছে, আজই নাকি আমাকে বিয়ে করবে। আমার কলিজাটাকে ও কেড়ে নেবে, এতই সোজা নাকি? তুমি চিন্তা করো না মেঘা পাখি, আমি বেঁচে থাকতে তোমাকে ও কোনোভাবেই পাবে না। কেউ আসছে হয়তো, আমি রাখছি। বলেই ফোন কেটে তাড়াতাড়ি নাম্বারটা ডিলিট করে আগের জায়গাতে রেখে শাড়িটা হাতে নিয়ে নাড়তে লাগলাম। আবির ঘরে ঢুকে বলল, এখনো শাড়িটা নেড়ে যাচ্ছ কেন? পড়তে বলেছি না? ধমক দিয়ে বলল। আমি কিছুটা কেঁপে উঠে বললাম, আমার খুব ক্ষুধা পেয়েছে। আবির আমার দিকে একটু তাকিয়ে থেকে হেসে বলল,
বলল, ঠিক আছে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, ততক্ষণে রেডি হও তুমি, বলে টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে আমার দিকে তাকালো। আমি নিচের দিকে তাকালাম, ভয় লাগছে বুঝে ফেললো না তো আবার। আর চোখে দেখলাম আবির ফোনটা পকেটে রাখলো, তার মানে বুঝতে পারিনি। যাক বাবা, বাঁচা গেল। আমি আস্তে করে বললাম, আগে খাবার নিয়ে আসুন, খেয়ে তারপর রেডি হব। আচ্ছা তুমি যা বলবে সেটাই হবে, আমি খাবার আনতে যাচ্ছি। আবির দরজা আটকে বেরিয়ে গেল। আমি ধপাস করে চেয়ারে বসে ভাবতে লাগলাম, তাসিন কি পারবে আমাকে খুঁজে বের করতে? আমার মন বলছে পারবে। আমাকে এখন নিজেকে স্বাভাবিক রেখে আবিরের সাথে মিল দিয়ে থাকতে হবে। শাড়ি পরে বসে আছি, আমার সামনে বসে আছে আবির। কিছুটা দূরে কাজী বসে কি যেন লিখছেন, আর দরজার পাশে আসাদ নামের লোকটি সহ আরো দুজন দাঁড়িয়ে আছে। কি যে ঘটতে চলেছে তা আমি নিজেও জানি না। তাসিন তো এখনো এসে পৌঁছালো না, তাহলে কি তাসিন ব্যর্থ হলো আমাকে খুঁজে বের করতে? আমি কি আর কখনোই দেখতে পারবো না তাসিনকে? ওনাকে ছাড়া এ জীবন আমি কাটাতে পারবো না, কোনোভাবেই না। কিন্তু এখন কি করব আমি? কি করে বাঁচাবো নিজেকে? আনমনে কত শত কথা ভেবে চলেছি, সবকিছু যেন পাকিয়ে যাচ্ছে। ভাবনার ছেদ ঘটিয়ে আবির বলল, মেঘা কি ভাবছো এত? এখন কিছুই ভাবতে হবে না, নাও ধরো এটাতে সই করে দাও। একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, কিসের কাগজ এটা? বারে, আমাদের বিয়ে হতে চলেছে, রেজিস্ট্রি পেপারে সই করতে হবে না? কথা না বাড়িয়ে জলদি কাজটা সেরে ফেলো তো। আমার বুকের ভেতর ধক করে উঠলো। এই মুহূর্তে কি করা উচিত কিছুই মাথায় আসছে না আমার। আমার এখনো মনে হচ্ছে তাসিন আসবে আমার ভালোবাসার টানে, সে আসবে আমাকে নিতে। হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি এলো, হয়তো এ কাজটা করলে বিয়েটা এখনই হবে না। ভাবনা অনুযায়ী কাজ করলাম। আবির আমার পাশেই ছিল। নিজের সবটা ভর ছেড়ে চোখ বন্ধ করে দিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। আবির তাড়াহুড়ো করে আমার গালে হাত দিয়ে বারবার ডেকে চলেছে, মেঘা, এই মেঘা, কি হলো তোমার? চোখ খোলো। আসাদ বলে উঠল, স্যার মনে হচ্ছে ম্যাম সেন্সলেস হয়ে গেছে। আসাদ, তাড়াতাড়ি পানি আনো ফাস্ট। আমি চোখ বন্ধ করেই ভাবছি, পানি আনো আর যাই করো, এত তাড়াতাড়ি আমি চোখ খুলছি না। আমি ওভাবে থাকা অবস্থাতে থাকতেই বাইরে কিছুর শব্দ হলো। আবির নিচু স্বরে বলল, আসাদ কিসের শব্দ হলো? বাইরে কি কেউ আছে? না স্যার, এখানে তো কারো আসার কথা না, আমি দেখছি বাইরে গিয়ে। আসাদ দরজাটা খুলতেই দুজন লোক সামনে এসে দাঁড়ালো। আসাদ দরজাটা তাড়াতাড়ি আটকাতে নিলে ওই দুজনের মধ্যে একজন বলে উঠল, দরজা আটকে কোনো লাভ নেই, এই এরিয়াটা পুলিশ ঘিরে নিয়েছে, কোনো চালাকি করার চেষ্টা করবেন না কেউ। কথাগুলো আমার কানে আসতেই চোখ মেলে তাকালাম আমি। আমার ভেতরে আশার আলো ফুটে উঠল। আবির যে চরম অবাক হয়েছে তা মুখ দেখেই বুঝতে পারছি। আবির ওই লোকদের বলল, ও হ্যালো, ফাজলামো পেয়েছেন আপনারা? পুলিশ ঘিরে নিয়েছে মানেটা কি? ঝামেলা না করে কেটে পড়ুন এখান থেকে। তখন পেছন থেকে কেউ বলে উঠল, আবির, কেটে তো পড়বই, এবার তুই কি করে বাঁচবি সেটা ভেবে নে। আমার চোখ মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল তাসিনের কণ্ঠস্বর শুনে। মুখে হাসি ফুটে উঠল আমার। আবির তো তাসিনকে দেখে চরম শক খেয়েছে। তাসিন তুই? হ্যাঁ আমি। কি ভেবেছিলি আমার মেঘাকে কিডন্যাপ করে ওকে নিজের করে নিবি? ভাবনাটা সহজ, করাটা খুবই কঠিন। তুই বড্ড ভুল করে ফেলেছিস আবির, আমার মেঘাকে তুই কাঁদিয়েছিস, আমি তো মেরেই ফেলবো তোকে। বলেই এগিয়ে আসতে নিলে আবির নিজের পকেট থেকে একটি ছুরি বের করে আমার গলায় চেপে ধরে বলল, তাসিন আর এক পা এগোলে মেঘার গলায় আমি আঘাত করব। আবির, মেঘাকে ছেড়ে দে বলছি, ওর গায়ে এতটুকু আঘাত যেন না পড়ে। তুই এদেরকে নিয়ে চলে যা তাসিন, তাহলে আমি ওর কোনো ক্ষতি করব না। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি তাসিনের দিকে। তাসিন চোখের ইশারায় আমাকে চুপ থাকতে বলল। হঠাৎ করেই তাসিনের পাশে থাকা একটি লোক আবিরের হাত বরাবর গুলি করলো। আবিরের হাত থেকে ছুরিটা পড়ে যেতেই আমি দ্রুত উঠে গিয়ে তাসিনকে জড়িয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলাম। তাসিনও আমাকে নিজের সাথে জড়িয়ে নিল। আমার মাথায় একটা চুমু খেয়ে বলল, মেঘা পাখি, ভয় নেই, আর কেঁদো না প্লিজ। আয়ান ভাইয়া, বাবা, খালু এগিয়ে আসছে আমাদের দিকে। আমি তাসিনকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবার চোখেও পানি চিকচিক করছিল। আমি বাবার বুকে মাথা রেখেই দাঁড়িয়ে রইলাম। পুলিশ আবিরের সাথে যারা ছিল ওদেরকে ধরলো। আবির পালাতে গিয়েও পারেনি। তাসিন ওকে ধরে মারতে লাগলো। মারতে মারতে বলল, আবির, তোকে আমি ভরসা করতাম, বন্ধুর স্থান দিয়েছিলাম তোকে আমি, আর তুই আমার বুকে আঘাত করলি, আমার জানের দিকে হাত বাড়ালি তুই, তোর হাতটাই আজ আমি গুড়িয়ে ফেলবো। বলেই একটা ইট হাতে তুলে নিল। আবির মিনতির স্বরে বলল, তাসিন ক্ষমা করে দে আমায়, আমিও যে মেঘাকে ভালোবাসি তাই তো এমনটা করেছি। ভালোবাসা? কিসের ভালোবাসা? তুই শুধু নিজের স্বার্থে এ কাজ করেছিস। ওকে ভালোবেসে
ভালোবেসে কিছু করিসনি, তুই যা করেছিস আমাকে হারানোর জন্য করেছিস। আমার ভুল হয়েছে তাসিন, আমাকে ছেড়ে দে, কথা দিচ্ছি তোদের মাঝে আমি আর আসবো না। বেঁচে থাকলে তো আসবি, বলেই হাতে থাকা ইট দিয়ে আবিরের হাতে আঘাত করতে লাগলো। এই মুহূর্তে তাসিনকে আমি নিজেই চিনতে পারছি না, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে ওনার। একের পর এক আঘাত করছে আবিরকে, পুলিশও ওনাকে থামাতে পারছে না। আমি গিয়ে তাসিনের হাত ধরে বললাম, তাসিন উনি মরে যাবে, থামুন এখন। আয়ান ভাইয়া বাবা মিলে তাসিনকে সরিয়ে আনলো। আবির মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আমি তাসিনের হাত ধরে বললাম, প্লিজ আপনি শান্ত হন, আমি ঠিক আছি তো, দেখুন আবির কোনো ক্ষতি করতে পারেনি আমার। তাসিন আমার দিকে একটু তাকিয়ে থেকে আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমাকে না পেলে আমি মরেই যেতাম মেঘা, তোমাকে বোঝাতে পারবো না কি অবস্থা হয়েছিল আমার। আবির এবং তার সঙ্গীদের পুলিশের হাতে তুলে দিয়ে আমাকে নিয়ে বাড়ি ফিরে আসলো। আজ আমার আর তাসিনের গায়ে হলুদ। সবুজ পাড়ের হলুদ শাড়িতে সাজিয়েছি নিজেকে, সাথে কাঁচা ফুলের গহনা। সন্ধ্যার পর আমাকে হলুদের স্টেজে নিয়ে বসানো হলো। মা আর তিশার মা তিশাকে এনে আমার পাশে বসিয়ে দিল। তিশাও আজ আমার মতো করেই সেজেছে, তবে তার নিজের ইচ্ছেতে নয়, আয়ান ভাইয়ার ইচ্ছেতে। ভাইয়া নাকি বলেছে সেম আমার মতো করে সাজতে, এমনকি স্টেজে আমার পাশে বসতে হবে। তিশা আমার পাশেই বসা, মুখটা বেলুনের মতো ফুলিয়ে রেখেছে। এই তিশা, এভাবে মুখ ফুলিয়ে রেখেছিস কেন তুই? তো কি করব তুই বল? কোথায় ভাবলাম তোর গায়ে হলুদে সব কিছুর গোছগাছ আমি করব, কিন্তু কি হলো, ওই বাদরটার কড়া নির্দেশ, আমাকে নাকি তোর পাশেই এমন সংসেজে বসে থাকতে হবে। আর দেখ, তোর মা আমার মা মিলে আমাকে বসিয়ে দিল। কিছু জানতে চাইলে মা বলল, তিশা মেঘা তোর বেস্ট ফ্রেন্ড, তাই ওর পাশে থাকবি তুই। আয়ান ভাইয়া তো এখানে নেই, দেখবেও না তুই কি করছিস। আর তোর মা তো ঠিকই বলেছে, আমার পাশেই থাকবি তুই, দেখবে না আবার। আমার কি মনে হচ্ছে জানিস, আয়ান এখানে সিসি ক্যামেরা সেট করে রেখেছে, আমি কখন কি করছি সব কিভাবে যেন জেনে যাচ্ছে। বাকি রইল তোর পাশে বসার কথা, এটাই তো বেশি ভাবাচ্ছে আমাকে। তিশার কথা শুনে হেসে উঠলাম আমি। মেঘা হাসবি না একদম, কোন দুঃখে যে তোর ভাইয়ের প্রেমে আমি পড়েছিলাম। ইনোসেন্ট ফেস করে বলল, দুঃখে নয় গো তিশামণি, সুখে প্রেমে পড়েছিলে, গাল টেনে বললাম। সবাই একে একে আমাকে হলুদ লাগাতে লাগলো, আর আমার সাথে তিশাকেও। এতে আমি আর তিশা দুজনেই অবাক। তিশা আমাকে বলল, এই মেঘা গায়ে হলুদ তোর, তাহলে তোর সাথে আমাকে এভাবে বসিয়ে হলুদ মাখাচ্ছে কেন বলতো? আমি কিভাবে বলবো, কিছুই তো বুঝতে পারছি না। স্টেজের পাশ থেকে কেউ বলছে, বাহ, এমন বিয়ে দেখা ভাগ্যের ব্যাপার, দুজন বেস্ট ফ্রেন্ডের একসাথে বিয়ে হতে চলেছে। কথাগুলো আমার আর তিশার দুজনেরই কানে আসলো। দুজনেই চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকিয়ে মা বলে চিৎকার করে উঠলাম। আমাদের চিৎকারে সবাই চুপ হয়ে গেল। আমার মা তিশার মা এসে আমাদের পাশে দাঁড়ালো। মা বলল, কি হলো তোদের মেঘা, কোনো প্রবলেম হয়েছে কি? আমি কিছু বলার আগেই তিশা বলে উঠল, প্রবলেম তো অবশ্যই আন্টি, বিয়ে মেঘার, আর আজ গায়ে হলুদও ওর, তাহলে আমাকে কেন বসিয়েছেন এখানে, আর আমাকে হলুদ দেওয়া হচ্ছে কেন? তিশার মা হেসে বলল, ও এই কথা, শোন, তোকেও হলুদ দেওয়া হচ্ছে তার কারণ মেঘার সাথে কাল তোরও বিয়ে হবে। আমি তো অবাক হয়ে হা করে বোঝার চেষ্টা করছি তিশার মা ঠিক কি বলছে। আর তিশা বিস্মিত কণ্ঠে বলল, মা কি বলছো তুমি, আমার বিয়ে কার সাথে? কেউ স্টেজের নিচে থেকে আনন্দমাখা স্বরে বলে উঠল, তিশা আমার ছেলের সাথে বিয়ে হবে তোমার। আমি আর তিশা সেদিকে তাকালাম। তিশা বলল, আন্টি আপনি? আন্টি নয়, শাশুড়ি মা হতে চলেছি তোমার।